যে পত্রিকার আমরা বিশ্লেষণ করি, আনন্দবাজার পত্রিকা। তো আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম থেকে আমি বিশ্লেষণ শুরু করছি। যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের চাকরি প্রার্থীদের প্রয়োজন কারেন্ট অ্যাফেয়ার হিসেবে, বা আমাদের সাধারণ নলেজের জন্য অনেক সময় পশ্চিমবঙ্গের যে বিভিন্ন পরীক্ষাগুলিতে ভাইবা থাকে, তো ভাইভাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে। প্রথমে বলেছে যে আমরা একদম এখানে হেডলাইনের এখানে দেখতে পাচ্ছি যে শাহের মন্ত্রকের তালিকায় আরো মানে 23 সন্ত্রাসবাদী। তার মানে হচ্ছে যে অমিত শাহ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। তো স্বরাষ্ট্র মন্ত্রক তারা আরো 23টা সন্ত্রাসবাদীকে তালিকাভুক্ত করেছে আর কি, সন্ত্রাস গোষ্ঠীকে আর কি। এবারে প্রণামী চুরি বদ্রীনাথ, তাহলে এক্ষেত্রে আমরা এই ব্যাপার নিয়ে আমরা জাস্ট এটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক বলবো না, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে বহু চর্চিত আর কি। উত্তরপ্রদেশের যে অযোধ্যাতে যে শ্রীরামের জন্মভূমির ওইখানে যে রাম মন্দির তৈরি করা হয়েছিল, তো সেইখানে যে প্রণামী বাক্স আছে ওইটাতে একটা চোরের চুরি হয়ে গেছে, এই নিয়ে তদন্ত চলছে আর কি। তো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সাধারণ সম্পাদকের নাম হচ্ছে চম্পত রায়। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি ওইখানে যে ট্রাস্ট ছিল ওই ট্রাস্টের তিনি সেক্রেটারি ছিলেন, চম্পত রায়। চম্পত রায় ছিলেন। ঠিক একই সঙ্গে প্রণামী চুরির ঘটনা আহ, খবরে প্রকাশিত হলো কোথায়, এটা উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে, তাহলে এক্ষেত্রে আমরা হয়তো এই জায়গায় একটা প্রশ্ন হতে পারে যে অযোধ্যা রাম মন্দির কোথায় অবস্থিত, বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত। তাহলে অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশে, আর বদ্রীনাথ উত্তরাখণ্ডে। এই ব্যাপারে, এই চুরির ব্যাপারে উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী গুরমিত সিং ধামি, তিনি তার বক্তব্য পেশ করেছেন। ঠিক আছে। আচ্ছা, ডান দিকে মুখ্যমন্ত্রীকে মমতা শুভেচ্ছা, সন্ত্রাসের নালিশও। আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য তিনি শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, এবং তিনি রাজ্যের যে বিশৃঙ্খলার সম্পর্কেও বলেছেন। আচ্ছা, পদত্যাগ চন্দ্রিবার মানে হচ্ছে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত হয়ে যাওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের রাজ্যের যে প্রাক্তন অর্থমন্ত্রী, ওনাকে রাজ্য সভাপতি সভাপতি করা হয়েছিল, কিন্তু উনি সেই সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন। ঠিক আছে। এই খবরগুলো জাস্ট আমাদের জানার জন্য। ঠিক আছে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন কেপ ভার্দের গোলরক্ষক হচ্ছে ভজিনিয়া। কেপ ভার্দে। ঠিক আছে। কেপ ভার্দে কেপ ভার্দে কেপ ভার্দের গোলরক্ষক হচ্ছে ভজিনিয়া। ফজিনা তাহলে কি করেছেন, এই আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে একদম 120 মিনিট লড়াই হয়েছে আর্জেন্টিনার সঙ্গে। কেপ ভার্দের খেলা হয়েছে। হ্যাঁ, প্রায় তিনি এই ম্যাচে 8টি গোল বাঁচিয়েছেন। আটটি গোল বাঁচিয়েছেন কেপ ভার্দে, এই ব্যক্তিটা 8টি গোল বাঁচিয়েছেন। এবং স্পেনের বিরুদ্ধে তিনি একাই 7টি গোল বাঁচিয়েছিলেন। তার বয়স হচ্ছে 40 বছর। ঠিক আছে। কেপ ভার্দে দেশটাকে বিশ্বকাপের আগে কেউ কিন্তু চিনতো না, কিন্তু তাদের ভালো পারফরমেন্সের জন্য বিশ্বকাপে পর তাদেরকে এখন সবাইকে চিনে। বিশেষ করে এই যে গোলরক্ষক যে ভার্জিনিয়া, উনি খুব ভালো খেলেছেন আর কি। ওনার বয়স হচ্ছে 40। ঠিক আছে। এরপরে আমরা যদি আজকের দিনে আহ, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দিত, তাদের খেলাটা 20 মিনিটে ছিল, খুব লড়াই রয়েছিল, তাহলে মানে ফুটবল বিশ্বকাপে একটা অঘটন ঘটতো আর কি, যে একটা খুব ভালো টিমে একটা খুব অপরিচিত টিমের কাছে হেরে গেছে। তো এরকম ঘটনা ক্রীড়া জগতে শুধু আজকে প্রথম নয়, অনেকবারই ঘটেছে এরকম ঘটনা ক্রীড়া জগতের ক্ষেত্রে। আমরা একটু সেই ব্যাপারে একটু বিশ্লেষণ করে নেব। এরকম 1986 সালে এরকম হয়েছিল। আহ, মারাদোনা, আর্জেন্টিনার প্লেয়ার মারাদোনা হাতের দ্বারা তিনি গোল করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে 1986 বিশ্বকাপে। আচ্ছা, ঠিক এরকম ঘটনা, অবিশ্বাস্য ঘটনা 1983 সালে, যখন আহ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে প্রচুর দাপট ছিল। 1975 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, 1979 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল, কিন্তু সেই সময় কপিল দেবের ভারত 1983 সালে কি করেছিল, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারিয়ে বিশ্বকাপ জিতে মানে খ্যাতি অর্জন করেছিল আর কি। তো এরপরে আর একটা জিনিস আমরা আলোচনা করব। 1986 সালে আর্জেন্টিনা জয়লাভ করলেও 1999 90 সালে 4 বছর উদ্বোধনী ম্যাচে
উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে ক্যামারুন হারিয়ে দিয়েছিল, ক্যামারুন হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে 1990 সালে। আরেকটা জিনিস 1990 সালে হয়েছিল, যেটা হচ্ছে যে অপরিচিত বক্সার ছিল, অতটা খ্যাতি অর্জন করেনি, বাস্টার ডাগলাস। বাস্টার ডাগলাস বাস্টার ডাগলাস ওই 1990 সালে তিনি কিন্তু মাইক টয়সনকে হারিয়েছিলেন। মাইক টয়সন খুব বিখ্যাত বক্সার ছিলেন। মাইক টয়সন মাইক টয়সনকে হারিয়েছিলেন বাস্টার ডাগলাস 1990 সালে। ঠিক আছে। আরেকবার কি হয়েছিল এরকম ক্রীড়া জগতে অঘটন বলতে, 2001 সালে এরকম একটা ঘটনার সাক্ষী থেকেছিল ক্রীড়া জগৎ। 2001 সালে কি হয়েছিল, এই যে আমাদের উইম্বলডন চ্যাম্পিয়ন চলছে, 2001 সালে এই ঘটনাটা ঘটেছিল। 2001 সালে উইম্বলডন উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামে ঘটেছিল। কি হয়েছিল, 125 নম্বর র্যাঙ্কে থাকা একজন প্লেয়ার তিনি টপ করেছিলেন। তার নাম ছিলেন ইভানিসোভিচ গোরান ইভানিসোভিচ গোরান ইভানিসোভিচ তিনি কিন্তু উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কত, 2001 সালে। আর তার র্যাঙ্ক কত ছিল, 125 র্যাঙ্ক ছিল। তার বাড়ি ছিল ক্রোয়েশিয়া। কিছুদিন আগে ক্রোয়েশিয়ার একটা একটা খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড়, তিনি ফুটবল বিশ্বকাপের লাস্ট ম্যাচ ছিলেন, লুকা মাদ্রিচ। কিছুদিন আগে যে ফুটবল বিশ্বকাপ থেকে তিনি সরে দাঁড়ালেন, সেটা হচ্ছে লুকা মাদ্রিচ, ক্রোয়েশিয়ার। তাহলে গোবান ইভানিসোভিচ তিনি 125, মানে এটা ক্রীড়া জগতের অঘটন নিয়ে আমরা আলোচনা করছি আর কি। আর এটা কি হয়েছিল 1950 সালে, ইউএসএ শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ফুটবল বিশ্বকাপে, ইংল্যান্ডকে হারিয়েছিল 1950 সালে। আর 1966 সালে হয়েছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ইতালিকে হারিয়েছিল ইতালিকে উত্তর কোরিয়া ইতালিকে হারিয়েছিল। ঠিক আছে, আমরা যে ব্যাপারগুলো আলোচনা করলাম আরেকবার বলে দিচ্ছি। তাহলে তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা এলো কোথা থেকে, এই জিনিসটা এলো যে ওই কেপ ভার্দে যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিত, যেহেতু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল প্রায় 120 মিনিট ধরে, সেই পারপাসে আমরা প্রিভিয়াস কিছু ক্রীড়া জগতের এরকম মানে অপরিচিত কোনো ব্যক্তিত্ব বা দল একটা দামি কোনো দলকে বা শক্তিশালী কোনো দলকে হারিয়েছিল। তা তার মধ্যে 1986 সালে মারাদোনা হাত দিয়ে গোল করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। আর 1983 সালে ভারতবর্ষ মানে কপিল দেবের নেতৃত্বে চিরশক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। আর 1990 সালে বক্সারের অতি অতি পরিচিত নাম না থাকলেও বাস্টার ডাগলাস পরিচিত মাইক টয়সনকে হারিয়েছিলেন। ঠিক আছে। আর 2001 সালে কি হয়েছিল, 125 নম্বর র্যাঙ্কে থাকা গোরান ইভানিসোভিচ উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিল। গোরান ইভানিসোভিচ কোথাকার খেলোয়াড় ছিলেন, ক্রোয়েশিয়ার খেলোয়াড় ছিলেন। এরপরে 1986 সালে আর্জেন্টিনা বিশ্বকাপে ফুটবল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও 1990 সালের প্রথম ম্যাচে ক্যামারুন আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর 1950 সালে আমেরিকা শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছিল, 1966 সালে উত্তর কোরিয়া ইতালিকে হারিয়েছিল। তাহলে ক্রীড়া জগতে এই কয়েকটি ঘটনা আমরা বিভিন্ন ফিল্ডে আলোচনা করলাম, ক্রিকেট, টেনিস এবং বক্সার, ফুটবল। ঠিক আছে। আচ্ছা, এইদিকে তো শব্দচক থাকতেই, শব্দচক আমি বলেছি এক কথায় প্রকাশনার সময় পিএসসি মিসলেনিয়াস প্রকার ডাব্লিউবিসিএস দিয়ে থাকে, পিএসসি মিসলেনিয়াসে বিশেষ করে, বা বিভিন্ন ডেসক্রিপটিভ যে বাংলা পরীক্ষাগুলো হয় সেখানে এক কথায় প্রকাশ দেওয়া থাকে। এসএসসির চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান, তাহলে এসএসসি চেয়ারম্যান মানে হচ্ছে আমাদের এসএসসি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে মানে গোটা ভারতবর্ষে এসএসসি কে অনেক সময় কি বলা হয়, স্টাফ সিলেকশন কমিশনও বলা হয়। ঠিক আছে। তাহলে আমাদের এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন, যেখানে কি হয় টিচার নিয়োগ হয়, এখন বর্তমান গ্রুপ সি গ্রুপ ডি আর বিভিন্ন টিচার প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের টিচার নিয়োগ করে থাকেন। ঠিক আছে। তাহলে এইখানে ওই দুষ্মন্ত নারিওয়ালকে এইখানে চেয়ারম্যান করা হলো আর কি। চেয়ারম্যান কাকে করা হলো, দুষ্মন্ত নারিওয়াল দুষ্মন্ত নারিওয়াল দুষ্মন্ত নারিয়ালকে চেয়ারম্যান করা হলো। এই দুষ্মন্ত নারিয়াল আগে ভোটের আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চিফ সেক্রেটারি ছিলেন, মানে মুখ্য সচিব ছিলেন মনোজ পান্ত।
ভোটের আগে। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্য সচিব করা হয়েছিল দুষ্মন্ত নারিয়ালাকে। নির্বাচনের শেষে মনোজ আগরওয়াল মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব করা হয়েছে। আগরওয়াল। এখন পশ্চিমবঙ্গে তাহলে বর্তমান মুখ্য সচিব আছেন মনোজ আগরওয়াল। ঠিক আছে, তাহলে ওই এসএসসি চেয়ারম্যান করা হলো দুষ্মন্ত নারিয়ালকে। আচ্ছা, আমি যদি বলি যে স্টাফ সিলেকশন কমিশন, যে সংস্থা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, ওই সংস্থার চেয়ারম্যান আছেন হচ্ছে এস গোপালা কৃষ্ণান। এস গোপালা কৃষ্ণান। এস গোপালা কৃষ্ণান। ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে আমরা আলোচনা করে দিচ্ছি, যেহেতু মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল, আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা। সিদ্ধিনাথ গুপ্তা। সিদ্ধিনাথ গুপ্তা। তাহলে আমি আরেকটা জিনিস বলতে পারি, ভোটের আগে ছিলেন পীযূষ পান্ডে, নির্বাচন ঘোষণার পর থেকে আছেন সিদ্ধিনাথ গুপ্তা। ঠিক আছে। এখানে একটা খবর আছে, যেটা হচ্ছে যে এখন আশা কম এক দেশ এক ভোট বিল। তাহলে এক দেশ এক ভোট বিল যেটা হচ্ছে, এটা কত নম্বর সংবিধান সংশোধনে বলা আছে? 129 নম্বর। আর 130 তো আমরা জানি যে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় বা রাজ্যের কোনো মন্ত্রী টানা 30 দিন জেলে থাকলে তার পদ খারিজ হয়ে যাবে। আর 131-এ ওই লোকসভার আসন সংখ্যা 50% বৃদ্ধি। আর 129 হচ্ছে এক দেশ এক ভোট। অর্থাৎ এক দেশ এক ভোট মানে হচ্ছে আমাদের যে লোকসভা ভোট 5 বছর অন্তর হচ্ছে, 2024 হয়েছে, এর ফলে 2029 হবে। এবারে বিধানসভা ভোট বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময় হবে। ওই জন্য সরকার চাইছে যে সারা দেশের বিধানসভা ভোট আর লোকসভা ভোট যেন একসঙ্গেই হয়ে যায়। ঠিক আছে, তার জন্য এটা বিবেচনা করার জন্য জয়েন্ট পার্লামেন্ট কমিটি গঠন করা হয়েছে, জয়েন্ট পার্লামেন্ট কমিটি। ঠিক আছে। তো আমাদের যে আসন্ন যে বাদল অধিবেশনে এই বিষয়ে এইখানে জয়েন্ট পার্লামেন্ট কমিটিকে এইখানে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রিপোর্ট পেশ মানে জয়েন্ট পার্লামেন্ট কমিটিটা তাহলে কি? জয়েন্ট পার্লামেন্ট কমিটি হচ্ছে যখন কোনো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয় বা নতুন কিছু কিছু জিনিস চালু করা হয়, তখন কি হয়, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে করে জয়েন্ট পার্লামেন্ট কমিটি গঠন করা হয়। এবং এই লোকসভা ও রাজ্যসভার আসন সংখ্যা অনুপাতে জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে কতজন মেম্বার থাকবে সেটা নির্ভর করে। যে বিজেপির কতজন এমপি আছে, তাহলে সেই অনুপাতে জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে যাবে। বিরোধী দল যদি ধরি টিএমসি বা আইএনসি অনুপাতে এই জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে কিন্তু সব রাজনৈতিক দলেরই কিন্তু সাংসদরা থাকেন। এবং তারা এখন বর্তমান যেটা করছেন, বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলে তারা রিপোর্ট পেশ করবেন আর কি। ঠিক আছে। তো আসন্ন যে আমাদের যে বাদল অধিবেশন অর্থাৎ বর্ষাকালীন অধিবেশন, সেটা 20 জুলাই থেকে শুরু হবে এবং ওটা চলবে 13 আগস্ট পর্যন্ত। আমাদের যে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, তিনি এটা ঘোষণা করেছেন। কিরণ রিজিজুর কথা বলতে আমরা একটা জিনিস বলতে পারি, কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভায় নতুন বিধায়কদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবির হয়েছিল, সেখানে কিরণ রিজিজু কিন্তু উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আহ ওম বিড়লা আর ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তাহলে 129, 130 আর 131 এই তিনটা সংবিধান সংশোধন কিন্তু আমরা আগামী যে বাদল অধিবেশন আমরা চর্চিত বিষয় পার্লামেন্টে দেখতে পারি। ঠিক আছে। তোমরা যারা এই বিষয়ে ইন্টারেস্ট থাকবে, তোমরা ইউটিউব বা যে কোনো জায়গায় তোমরা এই পার্লামেন্টের এই সমস্ত জায়গাগুলো তোমরা দেখতে পারো, মানে লোকসভা রাজ্যসভা কে কি বলছেন, কিভাবে বিল পাস করা হচ্ছে, স্পিকার কোথায় বসে। হ্যাঁ, আমাদের রিসেন্টলি পশ্চিমবঙ্গ বিধানসভাও কিন্তু সম্প্রচারিত হচ্ছে, আগে কিন্তু সম্প্রচারিত হতো না। ঠিক আছে। মন্ত্রিসভায় বদল কি তাহলে বাদলের পরেই? তার মানে বলা হচ্ছে যে মন্ত্রিসভায় যে একটা রদবদলের কথা ভাবা হয়েছিল, তাহলে ওটা বাদল অধিবেশনের পরেই হবে তাহলে। ঠিক আছে। জয়ের পরও মেসি আরো উন্নতি চায়। মানে ওই কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তো সেই জন্য ওটাতে আরো উন্নতি প্রয়োজন খেলার ব্যাপারে। ঠিক আছে। আর এখানে জোড়া গোলে শেষ 8-টে মরক্কোর সঙ্গে কানাডা হয়েছিল। এরপরে তাহলে ওরা মরক্কো কি হলো, শেষ 8-এ চলে গেল। এবারে এখানে কানাডা কিন্তু আয়োজক দেশ ছিল, ইউএসএ, কানাডা আর মেক্সিকে তিনটা আয়োজক ছিল। ঠিক আছে। এখানে ওই কেপ ভার্দের খবরটা ডিটেলস এখানে দেওয়া আছে, যে আমাদের যে গোলরক্ষক কেপ ভার্দের ভজিনহা, তিনি খুব লড়াই করে গেছিলেন। এইখানে ইগাকে ফিরিয়ে অঘটন ফিলিপিন্সের ইয়ালার, মানে হচ্ছে গতবার যে চ্যাম্পিয়ন ছিল উইম্বলডন ওভানের ইগা সয়টিক। ঠিক আছে, ইগা সয়টিকে তাহলে এবারে পরাজিত কে করলো? ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালা। আলেকজান্দ্রা ইয়ালা এবারে পরাজিত কে করলো? আলেকজান্দ্রা ইয়ালা।
ইগা সোয়াইটিকে পরা। ইগা সোয়াইটিক 2025 সালে উইম্বলডন চ্যাম্পিয়ন ছিলেন ইগা সোয়াইটিক। আলেকজান্দ্রা আলেকজান্দ্রা ইয়ালা, ঠিক আছে। এবারে এদিকে খবরটা দেখো, বৈভবের অভিষেক হার ভারতের, অর্থাৎ বৈভব সূর্যবংশী যে খুব ভালো পারফরমেন্স করছিলেন, মানে ভারতের যে জুনিয়র দল বা আইপিএল ক্রিকেটে তার অভিষেক হলো। তাহলে বৈভব সূর্যবংশী কত বছর বয়সে অভিষেক হলো? 15 বছর 19 দিনে। যেখানে সচিন টেন্ডুলকরের হয়েছিল কত দিনে? 16 বছর 205 দিনে হয়েছিল। সচিন টেন্ডুলকরের পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল, টেস্টে হয়েছিল, ঠিক আছে। হয়েছিল ওটা 1989 সালে। আচ্ছা, এই 1989 সালে আমি যদি একটু অল্টারনেটিভে চলে যাই, একটা জিনিস তোমাদের মনে পড়ছে? 61তম সংবিধান সংশোধন, যেখানে ভোটার এজটা কমিয়ে 21 থেকে 18 করা হয়েছিল। এইভাবে জিনিসগুলো মনে রাখতে পারো, যে তাহলে সচিনের যখন আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছিল তখন 61তম সংবিধান সংশোধনে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল, ঠিক আছে। তাহলে বৈভব সূর্যবংশী সব থেকে, তারপরে সচিন টেন্ডুলকর, তারপরে ছিলেন পার্থিব প্যাটেল। পার্থিব প্যাটেল ছিল কত বয়স হবে? 17 বছর 152 দিন ছিল। তারপরে ছিল মনিন্দর সিং এবং হরভজন সিং, ঠিক আছে। তো পার্থিব প্যাটেলও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল, ওটা টেস্ট ছিল। এই দুটোই কিন্তু টেস্ট ছিল, এইটাই একমাত্র হচ্ছে টি-20। এটা এই সূর্যবংশীটা টি-20। তারপরে ছিল আমাদের মনিন্দর সিং এবং তারপরে হরভজন সিং। এবার আমি যদি এই ব্যাপারটা, যে আন্তর্জাতিক ক্রিকেটে তাহলে কনিষ্ঠতম খেলোয়াড়কে, আন্তর্জাতিক ক্রিকেটে কনিষ্ঠতম কুয়েত আর মালদ্বীপের মধ্যে খেলা হয়েছিল, ওটা টি-20 যদিও। তো কুয়েতের খেলোয়াড় ছিলেন আহ, মিট ভাবসা। মিট ভাবসা, তার বয়স কত ছিল? 14 বছর 211 দিন, ঠিক আছে। আজকের মতো এগুলাই গুরুত্বপূর্ণ খবর ছিল আমাদের জানার মতো, ঠিক আছে। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসগুলো, যেগুলো আমি এমনি মুখে বলে বিশ্লেষণ করেছি, সেগুলা এমনি দৈনন্দিন খবর যেগুলো আমি লিখে লিখে করেছি, ওগুলা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্টপ করে করে ওই আমি যেগুলা বলছি ওগুলা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিও, ঠিক আছে। আর ওই এক্ষেত্রে উইম্বলডন ওপেনের ক্ষেত্রে এটা এখন নোট ডাউন করার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে ইগা শোয়িটিক হেরে গেল। তাহলে কি হয়, আমাদের ক্রম অনুসারে এগুলা মনে রাখলে আমরা এগুলা মনে রাখতে সুবিধা হয় আর কি। আর ফুটবলের ক্ষেত্রেও সেম, যেগুলা খুব ওই বিরল নজির হচ্ছে ওগুলাই মনে রাখবে, আর আদারওয়াইজ অন্যগুলো মনে রাখার দরকার নেই।